হ্যালো হ্যালো এভরিওয়ান। আজকে একটা নতুন ভিডিও স্টার্ট করে দিচ্ছি। তো আজকের ভিডিওটা বেসিক্যালি যে ভিডিওটা টপিক আজকে ভেবে রেখেছি যে অনেক তো একাডেমিক কন্টেন্ট নিয়ে ভিডিও করেছিলাম, মানে বেশ কিছু একাডেমিক কন্টেন্টের উপরে ভিডিও করেছি, বেশ কিছু অন্যান্য কন্টেন্টের উপরেও ভিডিও অনেক কিছু করেছিলাম। কিন্তু আজকের একটা টপিক মাথায় এলো, যেটা হচ্ছে গিয়ে ক্যারিয়ার কাউন্সেলিং। তো এটা ক্যারিয়ার কাউন্সেলিংয়ের রিলেটেড একটা ভিডিও করার রিকোয়ারমেন্ট আমার মনে হচ্ছে এই কারণে রয়েছে, যাতে কিনা অনেকেই এখন পরীক্ষা টরীক্ষা টুয়েলথের এক্সাম কমপ্লিট হয়েছে এবং তারপরে স্ট্রিম চুজ করার ব্যাপারটাও সকলের মাথাতে রয়েছে, এবং বিভিন্ন রকম মানে চিন্তা ভাবনা করার পরে আজকে যে মানে people are pupils or students are having their lot of thinking also, like which career option is the best for the individual. So similarly, there are certain things that we all know, that there are specifically few professions which are very much like lucrative, মানে যেগুলো খুবই কিন্তু আহ, আমরা ছোট থেকেই জানি যে এই প্রফেশনগুলো এবং এই যে মানে স্ট্রিমগুলো আছে এই নিয়ে পড়াশোনা করলে খুবই ভালো হবে এবং খুবই একটা ভালো ফিউচার, ভালো একটা ক্যারিয়ার তৈরি হবে। কিন্তু সব সময় কিন্তু এখন যে কারেন্ট সিচুয়েশন বা সিনারিও হচ্ছে, সেই সিনারিওতে কারেন্ট সিচুয়েশনে যদি চিন্তা ভাবনা করতে হয়, তাহলে কিন্তু অনেক রকমভাবে ভেবে দেখে এবং অনেক রকম আহ, মানে জিনিস চিন্তা ভাবনা করে মাথায় রেখে কিন্তু তবেই কিন্তু ডিসিশনটা আমার মনে হয় নেওয়া উচিত। তো সেই হিসাবেই আজকে ভিডিওটাকে স্টার্ট করছি। এবং সবথেকে যেটা গুরুত্বপূর্ণ আজকের দিনে ভাবা উচিত যে কারেন্টলি কিন্তু একটা আহ, যে স্যাচুরেশন পয়েন্ট সেটা কিন্তু ব্রেক হয়ে গেছে। মানে শুরুতেই এই কথাটা আমি বলছি, তার কারণ হচ্ছে যে বিগত 50 বছর ধরে মানে ভারত আমাদের দেশ স্বাধীন হয়েছে, তারপর থেকে যখন সবাই মানে আমরা স্বাধীনভাবে দেশে কাজকর্ম হয়েছে, এবং স্বাধীন দেশে যেরকম মানে কাজকর্ম হয়েছে, বিজনেস হয়েছে, বা যে রিকোয়ারমেন্টসগুলো ছিল আর কি প্রফেশনের জন্য, সেক্ষেত্রে খুব বেসিক্যালি যেগুলো ছিল যে ডাক্তার এবং ইঞ্জিনিয়ার, এই দুটো প্রফেশনকে কিন্তু সব থেকে বেশি গুরুত্ব দিয়েছে সকলেই, মানে যারা সিটিজেন হচ্ছে তারা, এবং সকলে চেয়েছে তাদের ছেলে মেয়েদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার করার জন্য। কিন্তু সেই জায়গা থেকে কিন্তু এই প্রথম দুটো মোস্ট লিকুইডিটি প্রফেশনের মধ্যেও আজকে কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জের একটা পজিশন চলে এসেছে। এবং সেটা শুধু আমার কথা যে সেটা নয়, সেটা কিন্তু বহু লোকেই মানে যারা এক্সপার্টস রয়েছেন বা এই ফিল্ডে যারা এস্টাবলিশড পার্সনস রয়েছেন, তারাও কিন্তু সেই কথাগুলোকে মেনশন করেছেন বিভিন্ন জায়গাতে। যে সত্যি কথা বলতে ইঞ্জিনিয়ারিংয়ের যে মানে কারেন্ট সিনারিও আছে, যে 2000 সাল থেকে প্রচুর প্রাইভেট কলেজকে অল ওভার ইন্ডিয়াতে এআইসিটিতে অ্যাপ্রুভ করে তারপরে কিন্তু তাদেরকে কলেজ সেট আপ করার পারমিশন দেওয়া হয় এবং প্রচুর কলেজ সেট আপ হয়। এবং সেটা হয়েছিল তার কারণ প্রাইভেট ইনস্টিটিউশনসরা প্যারালালি গভর্নমেন্টের যে সিলেক্টেড কলেজেস ছিল আর কি সেই সময়, তার সাথে অ্যাডিশনালি কলেজ তৈরি করে, এবং সেক্ষেত্রে যাতে কিনা প্রচুর সংখ্যক ইঞ্জিনিয়ার মানে যাদের ইঞ্জিনিয়ারিং পড়ার যোগ্যতা আছে এবং যারা ইঞ্জিনিয়ারিং পড়ে ইঞ্জিনিয়ারিংয়ের কাজে কন্ট্রিবিউট করতে পারবে, এদেশে হোক বিদেশে হোক সব জায়গাতে, সেই জায়গা থেকে কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের একটা হিউজ রিকোয়ারমেন্ট ইন্ডাস্ট্রি, এবং ইন্ডাস্ট্রির প্যারালালি যেগুলো একটা ইন্ডাস্ট্রির সাথে যে 10টা ইন্ডাস্ট্রি রিলেটেড থাকে, সেই সব জিনিস চিন্তা ভাবনা করে কিন্তু এটা তখন কিন্তু সকলের লিকুরেটিভ মনে হয়েছিল। মানে যারা প্রাইভেটে কলেজ খুলেছেন তারাও কিন্তু কোনো কারণবশত কলেজটা খুলেছিলেন যে এইখানে কিন্তু ইঞ্জিনিয়ারিং কলেজের স্টুডেন্টস মানে অলওয়েজ আসবে, এবং আমার এই সেট আপটা কিন্তু আমি খুব ভালোভাবে কন্টিনিউয়াসলি আমি এটাকে মানে বছর বছর ধরে after one decade then another decade, decade after decade the education system will be everybody will be having this requirement that people will definitely choose engineering। ফার্স্ট আমি ইঞ্জিনিয়ারিং কথাটাই বলছি। তো সেক্ষেত্রে কিন্তু রিয়েলিস্টিক্যালি দেখতে গেলে দেখা গেল যে আহ, অনেকটাই কিন্তু ফোকাসটা চলে গেল, ম্যাক্স টু ম্যাক্স ফোকাস চলে গেল কিন্তু সফটওয়্যারের দিকে। এবং সফটওয়্যারের এই যে ইনক্লিনেশন টু দ্য সফটওয়্যার ইন্ডাস্ট্রি, সেটা কিন্তু যখনই যত স্ট্রিম থেকে ছেলেপুলে পাস করলো, এবং তারা কিন্তু আফটার গেটিং খুবই সবার কাছে মানে স্টানিং লাগতো যে কেউ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছে, কেউ অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পড়ছে, কেউ বায়োটেকনোলজি পড়ছে, মাইক্রোবায়োলজি পড়ছে, এইগুলোর উপরেও ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট করা হওয়ার পরে সে কিন্তু খুব কনফিডেন্টলি মানে তার ক্যাম্পাসিং ইন্টারভিউ দিয়ে ক্যাম্পাসিং প্লেসমেন্টে বসে কিন্তু খুব মানে ভালোভাবে সে একটা কিন্তু সফটওয়্যার কোম্পানিতে জব
পেয়ে গেল এবং সফটওয়্যার কোম্পানিতে জব নিয়ে সে কিন্তু তার ফিল্ডটা চেঞ্জ করে নিল এবং তার কাছে কিন্তু সেটার কোনো মানে তার রিপ্রেজেন্টেশনও রইলো না যে আমি পড়লাম হয়তো মেবি মাইক্রোবায়োলজি নিয়ে, বা আমি পড়লাম হয়তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে, আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করলাম, আমি হয়তো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করলাম, প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করলাম, বাট আমি কিন্তু শিফট করে গেলাম যেহেতু আমি থার্ড ইয়ারে আমার লাস্ট টাইমে আমার কাছে অপশন এলো এবং আমি ক্যাম্পাসিংয়ে বসলাম। আমি অ্যাপটিটিউড দুটো মানে ভার্বাল এমনি রিজনিংয়ের যে এক্সামটা আমাকে কোম্পানি বললো অ্যাপিয়ার করতে, সেই রিজনিংয়ে আমি অ্যাপিয়ার করলাম, আমি কাট অফ ক্লিয়ার করে গেলাম এবং তারপর আমাকে একটা ইন্টারভিউ নিল। সেই ইন্টারভিউতে আমাকে কিছু কোয়েশ্চেন্স করলো এবং আমাকে দেখে নিল যে আমার মেন্টাল অ্যাপটিটিউড, আমার এবিলিটি টু লার্ন অ্যান্ড মাই ব্রেন ফাংশনিং এভরিথিং ইজ গুড, আই এম আ গুড স্টুডেন্ট। এবং আমার ডেফিনেটলি তারা কিন্তু ওই অ্যাকাডেমিক্সটাকে খুব ভালোভাবে চেক করে নেয় যে থ্রু আউট ইউর 10th অ্যান্ড 12th এভরিথিং তোমার কাছে 60% অ্যান্ড অ্যাবাভ তুমি পেয়েছো কিনা। দ্যাট মিনস ইউ আর আ গুড স্টুডেন্ট, ইউ হ্যাভ নট given any lack in your effort in your 10th and 12th and everything. So definitely the and you are also doing your engineering with full focus and all. So after your graduation in BTech is BTech or BU, বেসিক্যালি বিটেকই হচ্ছে সবার, তো সবাইকে মোটামুটি হয়তো বিটেক সার্টিফিকেটেই দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে তাদেরকে কিন্তু অ্যাবজর্ব করে নিচ্ছে বড় বড় কোম্পানি লাইক টিসিএস। তো মানে আছেই, টিসিএস তো প্রচুর রিক্রুটমেন্ট করেছে বাল্ক এবং এখনও করে। তার সাথে সাথে সিটিএস মানে যেটা ক্যাপজেমিনি, কগনিজেন্ট অ্যান্ড উইপ্রো থেকে শুরু করে মেনি মোর, আইবিএম থেকে শুরু করে অনেক 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 কোম্পানিজ আছে সফটওয়্যারে, আমি এত নাম নিতে চাইছি না। এবং তারা কিন্তু রিক্রুট করেছে এবং তাদের কাছে কিন্তু স্টেডিলি লোকে চাকরি করেছে, অনেকে অনসাইট নিয়ে বিদেশেও চলে গেছে, হয়তো এখানে জয়েন করেছে 2 বছর করার পরে তাদেরকে কোনো মেনটেনেন্সে কোনো প্রজেক্টে তাদেরকে ইউএস বা ইউকেতে বা অস্ট্রেলিয়াতে তাকে পাঠানো হয়েছে, সে 2 বছর 3 বছর ওখানে থেকেছে, বা কেউ হয়তো বছর বছর ওখানেই থেকে গেছে, ওখানেই গ্রিন কার্ড নিয়ে ওখানেই সেই প্রজেক্টের মেনটেনেন্স বা সেই প্রজেক্টের কাজের মধ্যে কিন্তু সে সেই কোম্পানির হয়ে, টিসিএস এর হয়ে হোক, ইউপ্রোর হয়ে হোক, সে কিন্তু সেখানে গিয়ে কাজ করেছে বা এখনও করছে। বাট এই যে স্যাচুরেশনের পয়েন্টটা কীভাবে অ্যারাইজ করলো বা কী করে অ্যারাইজ করছে অ্যাট প্রেজেন্ট, যেটা সেটা কিন্তু সবথেকে বড় ব্যাপার হচ্ছে গিয়ে এই কোভিড সিচুয়েশনের আগে অবধি হয়তো একটা রিক্রুটমেন্টের একটা মানে ক্যাম্পাসিং রিক্রুটমেন্ট হয়তো অনেকটাই ডিমিনিশ হয়ে গেছিলো। 2010-12 মানে অবধি একটা পিক ছিল যে তখন যারা ট্রেনিং প্লেসমেন্ট অফিসার হচ্ছিলেন তারা কিন্তু ডেফিনেটলি খুব ভালোভাবেই এটা জানতেন যে আমার কাছে যে স্টুডেন্টস ভর্তি হচ্ছে, আমার কলেজের র্যাঙ্কিং ভালো, আমার কাছে মোটামুটি ভালো স্টুডেন্টস আসে এবং আমার কাছে কিন্তু আমি লটকে লট ছেলেকে আমি টিসিএসে ধরুন আমি 100, 150, 200 স্টুডেন্ট দিতে পারবো, নিয়ে যাবে। আমার কাছে সিটিএস আসবে, তারাও সিমিলার 150, 200 জনকে নিয়ে যাবে। তো আমার টোটাল ব্যাচ স্ট্রেংথ যদি হয়ে দাঁড়ায় 1000, তো 1000-এর মধ্যে আমি 300-400কে প্রথমে এই দুটো কোম্পানি দিয়ে দিচ্ছি এবং তারপরে আরও বাকিরাও অন্যান্য যত কোম্পানিজ আছে সেখানে কিন্তু তারা প্লেসড হচ্ছে। এবং 100% প্লেসমেন্ট না হলেও যারা অ্যাপটি ক্লিয়ার করতে পারছে না বা যাদের রিজনিং ক্লিয়ার হচ্ছে না, সেই জায়গা থেকে তো কলেজের ম্যানেজমেন্টের একটা জায়গা থাকছেই বলার যে দেখো আমরা তো তোমাকে অ্যাপিয়ার করিয়েছি এবং অনেকেই তোমার সাথে যারা তারা পেয়েছে, বাট ইফ ইউ আর সামহাউ নট গেটিং দ্য জব, তুমি পাস আউট করার পরে ট্রাই করতে থাকবে। এবং তাতেও কিন্তু মানে যেটা পুল ক্যাম্পাসিং বা এই জিনিসগুলো কিন্তু হয়, যেটাতে মানে পাস আউট করার পরেও 1 বছর 1.5 বছর অবধি কিন্তু সকলের কাছে সময় থাকে যে যারা ফ্রেশ গ্র্যাজুয়েট আছে তাদেরকে কিন্তু একটা রিক্রুটমেন্টের মধ্যে নিয়ে নেওয়ার একটা জায়গা থাকে এবং সেটা হয়েছে। কিন্তু এই যে স্যাচুরেশন পয়েন্টটা অ্যারাইজ করলো, স্যাচুরেশনের যে কন্ডিশনটা অ্যারাইজ করেছে, সেই স্যাচুরেশনের জায়গাটা কিন্তু ডেফিনেটলি যখন হিউজ অ্যামাউন্ট অফ এমপ্লয়িজকে অনেক বছর ধরে রিক্রুট করার পরে, এবং সেখানে একটা জিনিস ছিল যেটা সফটওয়্যার কোম্পানির ক্ষেত্রে যে প্রচুর লোককে স্ট্যান্ড বাই হিসেবে রাখা, এবং সেক্ষেত্রে কিন্তু প্রজেক্ট যাতে হ্যাম্পার না করে, কিন্তু প্রজেক্টস আর ভাইটাল। মানে একটা প্রজেক্টের টাইম লাইন ডেডলাইন যদি 2 বছরে থাকে, তো সেক্ষেত্রে ওনারা জানেন ম্যানেজমেন্ট যে আমার কাছে হয়তো কিছু লোকজন ছেড়ে যাবে, সেক্ষেত্রে আমাকে কিছু লোকজনকে স্ট্যান্ড বাই রাখতেও হবে, যা কিনা ইমিডিয়েট আমি ট্রেনিংয়ে রাখবো, তাকে কিন্তু অলওয়েজ ওই প্রজেক্টের কাজের মধ্যে ইনভলভ রাখবো, এবং যে কিনা অলওয়েজ অ্যাট পার্ট নলেজে থাকবে, যে কিন্তু ডিরেক্টলি রিলেটেড থাকবে না। সাডেনলি যদি 2-4 জন বেরিয়ে যায় প্রজেক্ট থেকে, বা একজনও যদি বেরিয়ে যায়, কি পার্সেন্ট যদি বেরিয়ে যায়, তো আমি তাকে রিপ্লেস করে নিয়ে আসতে পারবো, তাকে নিয়ে এসে আমি বসাতে পারবো। এবং সেক্ষেত্রে কিন্তু প্রচুর লোক রিক্রুটমেন্ট হয়েছে, কিন্তু সেক্ষেত্রে হয়তো সেইভাবে মানে কোম্পানি ছেড়ে লোকজন বেরিয়ে যাওয়ার সে ওই ট্রেন্ডটা অতটা থাকে, কিন্তু প্রচুর স্ট্যাগারিং একটা কিন্তু ওয়ার্কলোড মানে ম্যান পাওয়ার যেটা ওয়ার্কফোর্সের কিন্তু একটা প্রচুর ভলিউম বেড়ে গিয়েছিল, যেটা আমার মনে হয়। এবং তার সাথে সাথে ধীরে 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 মানে প্রজেক্ট তো অনেক ইমপ্লিমেন্টেড হয়ে গিয়েছে। মানে অ্যাট প্রেজেন্ট সফটওয়্যারের যে implementation of software in every single institutions have been more or less in a steady position. Whatever is needed is like provide the maintenance and to provide the upgradation for that. But
initially there was a time when there was bulk recruitments being done from 2000 to 2010. Then the software was like getting implemented in the organizations. Like if you see about private banks, so private bank softwares like upgrade implementation, and the parallelly like uh, uh, internet banking and the mobile banking, everything. So those things in each and every individual banks have implemented, each and every individual companies have implemented their uh, means ERP system, whatever maybe the ERP system they are using. Basically এসএপিটাই অনেক জায়গাতে ইউজ হয়, এসএপি সফটওয়্যার যেটা থাকে। তো এসএপিটাকে ইমপ্লিমেন্ট করা অনেকের, যেমন কোম্পানিতে কি ছিল যে ম্যানুয়ালি কাজকর্ম হতো, ম্যানুয়ালি ডেটা পত্র রাখা হতো, ফাইল মেনটেন করা হতো, বাট দ্যাট ইজ নট ফিজিবল। মানে একটা কোম্পানির ডেটা রাখার দরকার আছে 10-20 বছর পুরনো, কিন্তু ডেটা কোম্পানির কাছে রাখা মানে তার থেকেও পুরনো জবে থেকে কোম্পানি ফরমেশন হয়েছে, বিকজ অফ ভেরিয়াস রিজন, various official reasons and various government reasons and everything, various business related reasons in our country. So those records and data are needed to be kept, and it is not possible to keep data like that. So they have also implemented the ERP software. So ERP software আসার পরে কি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তাদের যে ডেটাগুলো থাকছে সেগুলো কিন্তু ইআরপিতে মাইগ্রেট করে নেওয়া হচ্ছে, বা কেউ হয়তো কোনোভাবে এক্সেল শিটে কাজ করে যাচ্ছে, এক্সেল শিটের উপরে নির্ভর করে সে বহু বছর ধরে বিজনেস করে চলেছে, একটা কোম্পানি হচ্ছে, সে এক্সেল শিটের উপরেই কাজ করছে, কিন্তু সেই এক্সেল শিটটাকেও একটা ইআরপিতে মাইগ্রেট করে নেওয়া হচ্ছে। মানে সেই জায়গা থেকে ইমপ্লিমেন্টেশন হয়েছে, তাদেরকে একটা টাইম নিয়ে ইআরপিটাকে মানে তৈরি করা হয়েছে যে আপনার কতগুলো মানে এক্স্যাক্ট অফিস আছে, বা আপনার কতগুলো প্রোডাকশন ইউনিট আছে, আর কত জায়গা থেকে কত ভলিউম তৈরি হচ্ছে, সেগুলো করার পরে যে ইআরপিটা তৈরি হচ্ছে সেটাকেও ইমপ্লিমেন্ট করে দিয়ে কোম্পানিতে সব কিছু ইমপ্লিমেন্ট করে দেওয়া হয়েছে। সিমিলারলি এই সফটওয়্যারের মধ্যেই সেটা চলে আসছে, এবং সফটওয়্যার ইমপ্লিমেন্টেশন পার্টটা যখন মেজরলি কমপ্লিটেড হয়ে গিয়েছে, সেক্ষেত্রে কিন্তু সবথেকে বড় গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে সেই ক্ষেত্রে সেইভাবে কিন্তু ম্যান পাওয়ারের রিকোয়ারমেন্টটা কিন্তু অনেকটাই মানে কমে গেছে, এবং সেই কমে যাওয়ার ক্ষেত্রেই হয়তো 2014-15 পর থেকে যত কলেজেস আছে যেখানে দ্য ইনটেক্স হ্যাভ বিন মিনস দ্য প্লেসমেন্টস সিনারিও হ্যাভ চেঞ্জড, অ্যান্ড there has been not that much amount of bulk recruitments ongoing. And then the real game changing scenario happened probably because of the COVID situation, that already market was in a saturated kind of a position, and in the COVID times, like people were shifted to work from home and all, and there are like multiple pros and cons of a work from home kind of a job. And I believe like that time onwards, many colleges, they are like probably very few amount of people have got the placement in that year of 2020, 2021 and all. And similarly after that, the companies started implementing the machine learning and artificial intelligence, which was in the pipeline in the making. সো যখন সেই জিনিসটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং জিনিসটা মানে এত বছর ধরে ডেভেলপ হতে হতে যখন সেটা অনেকটা মানে ইমপ্লিমেন্টেশনের স্টেজে চলে এসেছে, তো বেশ কিছু জিনিসের মধ্যে কিন্তু এবং সব থেকে বড় কথা হচ্ছে যে সফটওয়্যারে যে কোডিংয়ের পার্টটা থাকে, এত কোড এত বছর ধরে মানুষ লিখেছে, তৈরি করেছে, তো সেই কোডের ওপরে কিন্তু অনেক কাজকর্ম অটোমেটিক্যালি সেই কোডগুলোকে ইউজ করেই করা যায়। এবং এআই বা এআই বেসিক্যালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে কিন্তু সেটাই করা হয় যে কোনো জায়গা থেকে যে পার্টিকুলার যে কোডটা দরকার, সেই কোডটা কিন্তু অটোমেটিক্যালি সার্চ করে নেওয়া হয়, ক্রল করে নেওয়া হয়, এবং সেই জায়গা থেকে সেটাকে কিন্তু ইউজ করা হয়ে যায়। এবং যেহেতু কোডের ডেটাবেসটাও মেনটেন থাকছে, সেই ডেটাবেস থেকে সেগুলোকে অ্যাক্সেস করা বা সেগুলোকে নিয়ে ইউজ করাটা কিন্তু এটাই মানে এটা হয়তো খুব আমি লেম ওয়েতে বলছি, কিন্তু এটা একটা বেসিক প্রিন্সিপাল অফ লাইক এআই অ্যান্ড মেশিন লার্নিং। মানে কি, যে মেশিনকে লার্ন করানো হচ্ছে, লাইক বিভিন্ন জিনিস মেশিনকে চিনিয়ে চিনিয়ে যেতে মেশিন, আগে আমরা রোবট বলতে যেটা বুঝতাম, এখনও রোবোটিক্স বা রোবট তো রয়েছেই, বাট মেশিনকে লার্ন করানো মানে কি, যে হোয়াট ইজ ব্লু, হোয়াট ইজ গ্রিন, হোয়াট ইজ রেড, হোয়াট ইজ ইয়েলো, এভরিথিং যদি মেশিন যদি ইন্ডিভিজুয়ালি সব কিছু আস্তে আস্তে করে লার্ন করতে পারে, তো সেক্ষেত্রে কিন্তু অনেকটাই তারা অনেক কিছু কাজ করার পরে সেটাকে ফাইন টিউনিংয়ের জন্য একজন দুজন করে লোক সেটাকে মানে ইন্ডিভিজুয়াল পার্সন সেটাকে চেক করে করতে পারে। তো সেই জায়গা থেকে যে রিকোয়ারমেন্টটা কমে গিয়েছে ইনটেকের, তাতে কি হচ্ছে যে আজকের দিনে আমরা দেখছি যে প্রচুর ইঞ্জিনিয়ারিং পাস করা ছেলে বা মেয়েরা, তারা কিন্তু ডেফিনেটলি তাদের কাছে অপশানস এরকম চলে এসেছে যে তাদেরকে কিন্তু আজকের দিনে পাস আউট করার পরে মানে প্রচুর টাকা পয়সা তো খরচা হয়েই যায় ইঞ্জিনিয়ারিং পাস করার পরে, কিন্তু জাস্ট বিকজ কারণ মার্কেট ফোকাস ছিল বেসিক্যালি সফটওয়্যারের ওপরে, এবং মার্কেটে কিন্তু যে হেভি ইন্ডাস্ট্রি বা যেটা হচ্ছে গিয়ে
কোর সেক্টর যে ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে যে মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল, সেখানে কিন্তু খুবই কম রিক্রুটমেন্টই হতো। ক্যাম্পাস প্লেসমেন্টে লোকেরা হয়তো অনেক কোম্পানি, অনেক কলেজেসে জানতোও না যে এরকম হয় নাকি যে মেকানিক্যালের কোম্পানি আসবে আলাদা করে, বা সিভিলের কোনো কোম্পানি আসবে আলাদা করে। তো খুবই কিছু সিলেক্টেড কলেজে কিছু কম সংখ্যক সিট তারা কিন্তু ফিল করেছে, এবং সেটা এই কারণেই হয়তো হয়েছে যে সেখানে কিন্তু এই রকম বাল্ক রিক্রুটমেন্টের একটা কোনো কনসেপ্ট কখনোই ছিল না। তাদের কাছে যে হ্যাঁ একটা প্রজেক্ট আসছে, যেমন একটা প্রজেক্ট আসছে মানে আমাকে কিছু লোককে নিতে হবে, বাট নট নেসেসারিলি যে আমাকে কোম্পানিতেই যেতে হবে, সেখান থেকেই তুলতে হবে, ফ্রেশার নিতে হবে। কারণ কি হচ্ছে, যেটা কোর সেক্টর ইঞ্জিনিয়ারিংয়ে কিন্তু যেমন দুটো এখানে একটা সিচুয়েশন আছে, যে কোর সেক্টরে যে মেকানিক্যাল, সিভিল অ্যান্ড ইলেকট্রিক্যাল প্রোডাকশন এই যে স্ট্রিমটা যেটা হয়ে যাচ্ছে, আমি সিএস এর ক্ষেত্রে স্পেসিফিক্যালি ধরতে পারি যে ইসিই, অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স অ্যান্ড সিএস, এই স্ট্রিমের ছেলেমেয়েরা যেমন ইসিইর অ্যাপ্লিকেশন বলতে কি হচ্ছে, এখন সব কিছু মানে বহুকাল আগে থেকেই শিফটেড হয়ে গেছে সফটওয়্যারের দিকে। তো সেই ক্ষেত্রে আলাদা করে ইলেকট্রনিক্স কোম্পানিতে চাকরি করব বলে, কারণ ইলেকট্রনিক্স অ্যান্ড সফটওয়্যার আর লাইক ওয়ার্কিং হ্যান্ড ইন হ্যান্ড, and definitely everything is being done a chip which is installed in a electronic circuit, a PCB that is also being programmed by a software. So finally সেই সফটওয়্যারটাকে আমাকে জানতে হচ্ছে, এবং তারপরে কিন্তু ওই পিসিবির পার্টটা ডেভেলপ করা বা এই করা। মানে ইলেকট্রনিক্সেরও কোম্পানিজ আছে, বাট কিন্তু ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স কিন্তু মোরলেস জেল হয়ে গেছে। সেই জেল হয়ে যাওয়ার জায়গা থেকে, এবং বেসিক্যালি ফিউচার যাতে কিনা কম্পিউটার সায়েন্সে বেশি আছে বলে ইসি বা অ্যাপ্লাইড ইলেকট্রনিক্সের ছেলেপুলেরা তারা কিন্তু আগে থেকেই জানে যে আমাদের সিএস কোম্পানিতে চাকরি হওয়ার চান্স বেশি, না হলে আমি ইলেকট্রনিক্সে যাব, বা আমার কাছে ওই মোবাইল নেটওয়ার্কিং যেটাকে ওই আমাদের যে টাওয়ার কমিউনিকেশন, যেটা এয়ারটেল, ভোডাফোন, জিও, তো সেই যে বিটিএস যেটা বলা হয়, সেখানেও কিন্তু জব রয়েছে, বাট সেগুলো ভলিউম কিন্তু অফ জবস আর মাচ লেসার। বাট যখনই এই জিনিসটা হচ্ছে যে সফটওয়্যার কোম্পানিজরা যখন অন্য স্ট্রিমের ছেলেমেয়েকেও তুলে নিয়েছে এবং প্রচুর চাকরি বাকরি দিয়েছে, তখন কিন্তু এটা নয় যে আইডিয়াল সিনারিওতে কি হওয়া উচিত ছিল, যে কোর কোম্পানিজও সিমিলার ওয়েতে আসা উচিত ছিল, এবং সে দেয়ার শুড হ্যাভ বিন আ কম্পিটিশন, লাইক না আমি মেকানিক্যাল স্ট্রিমের ছেলেকে তো মেকানিক্যাল কোম্পানিতেই প্লেস হয়ে যাবে, সে কি করে সফটওয়্যার কোম্পানিতে আসবে। কিন্তু সেটাই বোঝায় যে মার্কেটে কিন্তু পুরো পুলটা ছিল সফটওয়্যারের দিকে, সেই পুলটাকে সফটওয়্যারকে মানে কোম্পানিজরা ইউজ করেছে, এবং তাতে কিন্তু কোর সেক্টরে খুব একটা কিছু হ্যাম্পার হয়নি। কোর সেক্টরে যে প্রজেক্টস আসছে বা যে প্রজেক্টসগুলো এসেছে এত বছর এসে, তারা এই কোর সেক্টরের ব্যাপারে আমি যেটা বলতে চাইছিলাম, যে সেক্ষেত্রে কিন্তু কোর সেক্টরে একটা জিনিস রয়েছে যে ডিপ্লোমা, এবং তার সাথে সাথে হচ্ছে গিয়ে ডিগ্রি, এবং আরও একটা জিনিস আছে যেটা হচ্ছে আইটিআই। এখানে যেমন মেকানিক্যালের ক্ষেত্রে ফিটার, ওয়েল্ডার, এই কাজগুলো করার জন্য কিন্তু আইটিআই করলেই কাজটা হয়ে যায়। সেক্ষেত্রে হাতে করে ফিটারের কাজ করা, ওয়েল্ডারের কাজ করা, ফ্যাব্রিকেটারের কাজ করা, যারা ফ্যাব্রিকেশন করেন, এবং সেই কাজগুলোকে ডিজাইন করা বা সেগুলোকে ইমপ্লিমেন্টেশন ঠিকঠাক হচ্ছে কিনা সেটা দেখার জন্য ডিপ্লোমা হোল্ডার হলেও কিন্তু কাজ হয়ে যায় প্রজেক্টে। এবং সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রেও তাই হয়, ইলেকট্রিক্যালের ক্ষেত্রেও তাই হয়, যে ইলেকট্রিক্যালও যারা হাতে করে সার্কিটে কাজ করতে পারে, আবার সেটাকে সুপারভাইজ করার জন্য ডিপ্লোমার লোক লাগে, এবং সেই সার্কিটের নলেজটা যদি তাকে ঠিকঠাক থাকে। এবং সিমিলারলি কিন্তু সেম জিনিসটা একটা ইঞ্জিনিয়ারের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল হচ্ছে, মানে তারা কিন্তু সকলে একই জায়গায় গিয়ে কাজ করছে। এবং সেই ক্ষেত্রে কী হচ্ছে, অনেক জায়গাতেই দেখা যাচ্ছে যে একটা আইটিআই পার্সন যদি খুব ভালোভাবে সার্কিট ভালো বোঝে, তাকে কিন্তু কোম্পানি হায়ার করে অনেক কাজ করে নিতে পারে। সেক্ষেত্রে কিন্তু একটা ইঞ্জিনিয়ার বা একটা ডিপ্লোমাকে না রিক্রুট করলেও কোনোভাবে কোনো অসুবিধা হয় না। এবং মেকানিক্যালের ক্ষেত্রেও কিন্তু অনেক জায়গাতে দেখছে একটা ভালো ফ্যাব্রিকেটার থাকছে, তার ফ্যাব্রিকেশন আইডিয়াটা, এবং এখানে ডিজাইন নতুন করে যে কিছু হচ্ছে, বা নতুন করে যে খুব বেশি চেঞ্জেস আসছে, বা তার মধ্যে যে কিছু টেস্টেস আছে, ডিস্ট্রাকটিভ টেস্ট করার ব্যাপার আছে, টেস্টিং আছে, এগুলো কিন্তু খুবই মানে একজন মানুষ কোয়ালিটিতে থাকলে সে মেকানিক্যালের ওই টেস্টিং, ওয়েল্ডিং যে পয়েন্টে হচ্ছে সেটাকে টেস্ট করা, ডিস্ট্রাকটিভ নন ডিস্ট্রাকটিভ টেস্ট করা, যা যা রিকোয়ার্ড যেগুলো টেস্টিং করা তার জন্য রয়েছে, কিন্তু সেগুলো তো একজন মানুষ থাকলেই হয়ে যাচ্ছে, এবং সেগুলো কিন্তু স্যাম্পল হিসেবেই করা হয়। কেউ প্রতি কটা ওয়েল্ডিংকে ধরে ধরে চেক করতে পারে না, কেউ প্রতি কটা জিনিস, সিভিলের ক্ষেত্রেও তাই হয়, যে রড বাইন্ডিং হচ্ছে, সিভিলের যে এক্সকাভেশনের পরে যে মানে কোনো জায়গায় যে মানে আমাদের কাস্টিং হচ্ছে, কাস্টিংয়ের পরে যে আমার শাটারিং হচ্ছে, তারপর সে বার বেন্ডিং করে রড ওখানে ফিট করা হচ্ছে, এবং সেই মানে তারপরে কি হচ্ছে যে আমাকে রেডিমিক্স কংক্রিট আসছে, এসে সেই কংক্রিটগুলো ওখানে পোর করা হচ্ছে, হওয়ার পরে সেই শাটারিংটাকে একটা টাইমে নির্দিষ্ট টাইম পরে খোলা হচ্ছে। সেখানে কারোর পক্ষে সম্ভব নয় যে প্রতি কটা স্টেপ বসে বসে চেক করতে পারে, কিন্তু সেই জায়গা থেকে ওটাই হচ্ছে কনসেপ্ট, যে সব লাইনে যেহেতু এই যে কোর সেক্টরে যে আইটিআই, ডিপ্লোমা এবং বিটেক, এমটেক, এই জায়গাগুলো সব একই জায়গায় গিয়ে কাজকর্ম করে, সেক্ষেত্রে অটোমেটিক্যালি একজন আইটিআই পার্সনকে রিক্রুট, মানে আইটিআই ডিপ্লোমাকে রিক্রুট করলে কিন্তু অনেক কাজ চলে মানে হয়ে যায়, এবং সেই জায়গা থেকে কিন্তু হয়তো মানে বিটেকের রিকোয়ারমেন্টটা সেইভাবে
আছে বা নেই দুটোই জিনিস চলে আসছে। যেমন গভর্নমেন্ট কোম্পানিতে কি আছে, প্রোটোকল আছে যে না আমাকে এই প্রজেক্টের জন্য 4-6টা ইঞ্জিনিয়ার লাগবে, তার নিচে আমার সিমিলারলি একটা একটা করে ডিপ্লোমা হোল্ডার লাগবে, বা তার সাথে এবার প্রজেক্টে যারা কাজ দেখছেন করছে বা হাতে করে কাজ করে তার জন্য আমার আইটিআই ফিটারের এটা লাগছে। এবার আইটিআই বা ফিটার যারা করছেন তারা কিন্তু কন্ট্রাক্টরের কাছে কাজ করতে চলে যাচ্ছেন, এবং সব কাজটাই কিন্তু আউটসোর্স করা থাকছে, যে কন্ট্রাক্টর ব্যাক টু ব্যাক এক্সিকিউশনটা করবে, শুধু সুপারভিশন মনিটরিং এবং ডিজাইন যেমন কোম্পানিজ করবে তার সাথে সাথে ফিল্ডে কিন্তু সুপারভিশন মনিটরিংটা করবে কোম্পানি, এবং সেক্ষেত্রে ডিপ্লোমা হোক বা ইঞ্জিনিয়ার হোক সেই লোককে আমি কি রাখলাম এবং তাকে আমি এনগেজ করে রাখলাম, সে দেখলো এবং সে জিনিসটাকে কন্টিনিউ করলো। তো সেই জায়গা থেকে বোঝাই যাচ্ছে যে আজকের দিনে যখন সফটওয়্যারের পুলটা চলে গিয়েছে তখন কিন্তু বিশেষ করে সফটওয়্যারের লোকেরাও আজকের দিনে বা কোর সেক্টরের ছেলেমেয়েরাও আজকের দিনে কিন্তু তারা রিয়েলি হ্যাপাজার্ড কন্ডিশনের মধ্যে রয়েছে, এবং খুবই প্যাথেটিক সিনারিও চলে আসে যখন শুনতে হয় যে ইঞ্জিনিয়ারিং পাস করার পরে কেউ গিগ ওয়ার্কিং করছে, কেউ হয়তো ফুড ডেলিভারিতে কাজ করছে। হ্যাঁ, কেউ কেউ এগুলো মানে গিগ ওয়ার্কিং বলতে কিন্তু কোনো এমপ্লয়মেন্ট নয়, ডেফিনেটলি সেগুলো তো মানে উবার, ওলা বা জোম্যাটো এগুলো যারা কাজ করেন আর কি, উইথ ফুল রেসপেক্ট অ্যান্ড ডিউ রেসপেক্ট এটা বলাই যায় যে তারা কিন্তু খুবই চ্যালেঞ্জিং সিচুয়েশনের সিনারিওর মধ্যে কাজ করেন, এবং তাদের এই কাজটা কিন্তু নট লাইক এ প্রপার জব অ্যান্ড এমপ্লয়মেন্টের মতো সিনারিও নয়। সেক্ষেত্রে নিজেকে বাইকের তেলের পয়সা নিজেকে দিতে হয়, এবং সেক্ষেত্রে যে একটা মানুষকে এক জায়গা থেকে এক জায়গায় আমি যে ড্রপ করলাম, তারপরে নেক্সট রাইডটা কত দূরে পাবো সেটার জন্য কিন্তু আমাকে সেই রাইডটাও দেখিয়ে দেবে যে এখান থেকে হয়তো 2 কিলোমিটারের মধ্যে আছে, কিন্তু 2 কিলোমিটার আমাকে রাইড করতে হবে, সেটার তেল আমাকেই মানে করতে হবে, চালাতে হবে। তো এবং সেক্ষেত্রে কোনো কিছু মানে মেডিকেল বা ইএসআই বা পিএফ গ্র্যাচুইটি যেগুলো থাকে স্ট্যাটিউটারি সেই পার্টগুলো থাকে না, সেই জন্য তাদেরকে পার্টনার নাম দিয়ে কাজের মধ্যে লাগানো হয় এবং তারা পার্টনার হিসেবে কাজ করে, বিকজ দেয়ার আর নো মাচ অপশনস লেফট। এবং সবাই যে ইঞ্জিনিয়ারিং করে এই কাজ করছে সেটা আমি বলছি না, বাট হোয়েন সিনারিওজ আর লাইক দিস, এবং যখন পড়াশোনা করার পরে অপশনস থাকে না হাতে, তখন এই জিনিসগুলো অপশন চুজ করতেই হয়, বিকজ ইউ হ্যাভ টু ডু সামথিং ফর ইউর আর্নিং অ্যান্ড লিভিং। এবং সেক্ষেত্রে কিন্তু আরও একটা জিনিস চলে আসে, যেটা হচ্ছে গিয়ে যে মার্কেটিং এবং সেলসের কাজটা, মানে আজকের দিনে এই সেলস মার্কেটিংয়ের প্রোফাইলে প্রচুর ইঞ্জিনিয়ার যারা রিসেন্ট 4-5 বছরে পাস করছে তারা কিন্তু হিউজলি রিক্রুটমেন্টের মধ্যে চলে এসেছে, এবং সেক্ষেত্রে কিন্তু স্টেবিলিটির একটা বড় কোয়েশ্চেন চলে এসছে সেলস মার্কেটিং জবের ক্ষেত্রে। সেলস মার্কেটিংয়ের জবের ক্ষেত্রে যেহেতু একটা আমরা জানি যে বাইজুসের মতন একটা মানে খুবই নাম করা কোম্পানি তার একটা খুব খারাপ সিচুয়েশনের মধ্যে চলে গিয়েছে, তাদের হোয়াট এভার ওয়াজ দ্য রিজন আমি সেটাতে যাচ্ছি না, বাট বাইজুসে কিন্তু ফ্রম দ্য 2016 অনওয়ার্ডস মানে আমি বলবো প্রচুর ছেলেপুলে রিক্রুটমেন্ট হয়েছে, পোস্ট কোভিডও অনেকের রিক্রুটমেন্ট হয়েছিল, কিন্তু সকলের ক্ষেত্রেই দেখা যাচ্ছে অনেকের মানে এখন তো প্রচুর লে অফ হয়ে গিয়েছে এবং জানি না কতজন বাইজুসে আর কাজ করছেন, কিন্তু বাইজুসে কিন্তু স্যালারি স্ট্রাকচারও ভালো, সেখানে একটা ফিক্স পার্ট, সেখানে একটা মানে ভ্যারিয়েবল পার্ট সব মিলিয়ে একটা 7-8 লাখ টাকার প্যাকেজ চলে আসছে। তো 7-8 লাখ টাকার প্যাকেজের মধ্যে যদি ফিক্স পার্টে 4 লাখ 5 লাখ টাকাও থাকে, তাহলে ইঞ্জিনিয়ারিং পাস করার পরে হয়তো ইনিশিয়ালি এন্ট্রি লেভেলেও লোকেরা এরকমই প্যাকেজে চাকরি করেছে সফটওয়্যার বা অন্যান্য জায়গাতে। তো সেই জায়গা থেকে সেই যে মানে চিন্তা ভাবনা করে তারা ঢুকেছে কোম্পানিতে, কিন্তু তারপরেই দেখা যাচ্ছে যে এখানে প্যাকেজ সেল করার কনসেপ্ট চলে এসছে, এবং সেটা সেল না করা মানেই জবের কোনো স্টেবিলিটি নেই। এবং ডেফিনেটলি আজকের দিনে যে বাইজুসের যে কনসেপ্টটা ছিল যে একটা মানে ক্লাস 5-এর স্টুডেন্টসের পেরেন্টকে কাউন্সেলিং করাতে হবে, আমি কোনো খারাপের কথা বলছি না, বাট তাকে একটা কোর্সকে সেল করতে হবে, ক্লাস 5-এর একটা স্টুডেন্টকে তার প্রসপেক্ট বোঝাতে হবে তার প্যারেন্টসকে, সেই কোর্সের প্রাইস কারোর ক্ষেত্রে হয়তো 80,000, কারোর ক্ষেত্রে হয়তো 60,000, এইভাবে একটা ডাইনামিক প্রাইসিং বা এত একটা হাই প্রাইস, সেক্ষেত্রে একটা মানে লোকে সেই বয়সে টিউশনই হয়তো প্রোভাইড করে না, স্কুলের পড়ানোর খরচ আছে, সব কিছু রয়েছে, এবং সেটা কিন্তু খুব একটা ওই জন্যই হয়তো প্রসপেক্টিভ হয়নি বা সেইভাবে চলেনি, আমি জানি না, ইট ইজ নট দ্য সোল রিজন মেবি। বাট তারপরে কিন্তু যারা যখন 1 বছরের মধ্যে ডাউন সাইজ হয়ে যাচ্ছে বা 6 মাস 8 মাস 9 মাসের মধ্যে তারা বাইজুস তাদেরকে মানে ছেড়ে দিয়েছে, বা এখন তো বাইজুসের যে সিচুয়েশন যে ব্যাংক্রাপসি হয়ে গিয়েছে, স্যালারি হোল্ড ছিল, এই ছিল, সব জায়গা থেকে তাদেরকে বসে যেতে হয়েছে, এবং সেক্ষেত্রে কিন্তু তারা ওই সেলস মার্কেটিংয়ের 1 বছর 1.5 বছরের এক্সপিরিয়েন্স নিয়ে তারা আবার ওই রকম কোনো একটা জবের মধ্যে ঢোকার চেষ্টা করছে, কিন্তু ব্যাপারটা মানে সব কিছুই হচ্ছে কিন্তু চেন রিয়াকশনের মতো কানেক্টেড উইথ ওয়ান অ্যানাদার। তো এই কানেক্টেড উইথ ওয়ান অ্যানাদার সিচুয়েশনে আমি এডুকেশন ভালো সেল করব কখন, যখন কিনা এডুকেশনটা কমপ্লিট করার পরে জবের প্রসপেক্টটা ভালো থাকবে, কিন্তু জবের প্রসপেক্টটা যদি ভালো না থাকে তাহলে এডুকেশনের প্রসপেক্টটাকে তো আমি কাউকে বোঝানো তো মুশকিল হয়ে দাঁড়াবে, যে ইন্ডিভিজুয়ালি যদি কেউ কাউকে ইন্ট্রোডাকশনও যে তোমার মার্কেটিংয়ে গিয়ে তোমার কি ডিগ্রি আছে, আমি ইঞ্জিনিয়ারিং, তো তুমি ইঞ্জিনিয়ারিং করে সেলসে কাজ করছো, তো ইট ইজ নাথিং রং, বাট তোমার কাছে যে এই সেলসটা যে তুমি করছো, একটা সেলসের অনেকগুলো ডাইনামিক্স থাকে, মার্কেটিং অনেকগুলো ডাইনামিক্স থাকে, মানে মার্কেটিং তো একটা প্রপার কোম্পানিতে মার্কেটিং করলে কিন্তু তার কাছে সেলসের টার্গেটটা কখনো এইভাবে আসা উচিত নয়। মার্কেটিং ইজ আ হোলিস্টিক কনসেপ্ট, যেক্ষেত্রে তোমাকে অনেক কিছু করতে হবে, অনেক কিছু মানে ইউ নিড টু ডু আ লট অফ থিংস, লাইক ইউ নিড টু
analyze the market, you need to understand the market, you need to understand the demand and supply scenario, and at the same time as a marketing manager or a marketing executive, you need to do the presentations and the seminars. You need to have the strategy that which companies and how and when I would be targeting and how I would be approaching them, and at the same time implementation of everything like digital marketing, like email marketing and social media marketing and everything, so that it is a holistic kind of a thing that if I do a good marketing for a tenure of 1 year, and at the same time like marketing in a traditional way in televisions, in radios, in newspapers, everything. So if everything is done in a holistic manner, then definitely there will be a good result that I will be getting after 1 year. And sales is similar, or sales is not that much similar, but in sales profile also, if you have the proper marketing is being done, then that back support is provided to the salesperson. The salesperson is also being able to close the sales, and they are able to bring business to the company. So all these things are connected. So similarly একজনকে হায়ার করার পরে তাকে প্রেসারাইজ করে যে আমাকে সেল করে দিতে হবে, সেল করে দিতে হবে, সেল করে দিতে হবে, সেই প্রেসার সিচুয়েশনের মধ্যে সেও নিজে পাজলড আপ, সে নিজে স্ট্রেসড। তো তারপরে দেখাচ্ছে সেল হচ্ছে না, তোমাকে আমি 6 মাস 8 মাস 9 মাস রেখেছি চাকরিতে, তুমি আমার থেকে স্যালারি ড্র করছো। ইট ইজ কাইন্ড অফ ভিন্ডেক্টিভ কাইন্ড অফ অ্যাপ্রোচ, যে তোমার হচ্ছে না, তুমি আমার থেকে স্যালারি নিচ্ছ, তোমাকে আমি রাখতে পারছি না, তুমি চলে যাও। দেয়ার ইজ নাথিং রং ফ্রম দ্য বিজনেস পার্সন, যে মানে ব্যবসা করছে, যে চাকরি দিয়েছে। বাট সিমিলারলি কিন্তু এটা এমপ্লয়ের ক্ষেত্রে খুব খারাপ। There is nothing wrong the employee is also doing. The employee is also giving his or her best, but eventually these things are all connected. So closing a sales or bringing sales is not that much easy that you hire someone and after 2 months he will start giving you sales and all. So সেক্ষেত্রে যখন হচ্ছে না, তখন তাদের কাছে কিন্তু অপশনসগুলো খুবই লিমিটেড হয়ে যাচ্ছে, এবং সেক্ষেত্রে প্রচুর লোকজন ইউটিউবে ভিডিও করছে এবং তারা ইউটিউবের প্রসপেক্ট দেখছে যে আমাকে এখানে অর্গানিক্যালি আমি যদি গ্রো করতে পারি, আমার ভিউইং যদি গ্রো করে, বা আমি নিজের ওয়েবসাইট করবো, নিজের কন্টেন্ট করবো, নিজের বিজনেস করবো। তো দ্যাট ইজ নাথিং রং, বাট দ্যাট ইজ আ ভেরি চ্যালেঞ্জিং কাইন্ড অফ আ থিং। তো চ্যালেঞ্জিং করতে হতে হয়তো সাকসেস আসতে পারে, বাট হাউ মাচ টাইম ইট উইল টেক, হাউ মাচ টাইম ইট উইল take and all, so that is something that is subjected to whole lot of things. Many things are related to it. So similarly এবার মেডিকেলের কথাটা আমি লাস্টে বলি। আই এম নট আ মেডিকেল, আই এম বেসিক্যালি আই হ্যাভ অলসো ডান মাই ইঞ্জিনিয়ারিং and I have worked like for 15-18 years at a stretch and all. Currently also I am doing some freelancing work, and also doing some work with a particular company and all for digital marketing and things like that. But similarly like for a medical প্রফেশনাল, লাইক যারা এখন মেডিকেল নিয়ে পড়াশোনা করে পাস করছে, কিন্তু এখানে এই কনসেপ্ট, এই জিনিসটাও শোনা যাচ্ছে যে আজকের দিনে যে যখনই সরকারি যে হাসপাতালগুলোতে সেইভাবে মানে বাল্ক প্রতি বছর যে রিক্রুটমেন্ট হবে তার কোনো অ্যাসিউরেন্স নেই, বা যে জায়গা থেকে যেত মেডিকেল স্টুডেন্টস পাস করছে, তার সাথে সাথে যত প্রাইভেট কলেজের মেডিকেল স্টুডেন্টস আসছে, এবং বিদেশ থেকেও যারা মেডিকেল পড়াশোনা করে আসছে, মানে এখানে কিন্তু ওই যেটা আমি আগে বললাম যে ডিপ্লোমা, আইটিআই এবং বিটেকের ব্যাপারটা ছিল, এক্ষেত্রেও কিন্তু এমন হয়ে গিয়েছে যে টাকা থাকলে কিন্তু আজকের দিনে মেডিকেল পড়াটা বাইরে থেকেও পড়ে আসা সম্ভব হচ্ছে। মানে সেক্ষেত্রে হয়তো একটা মিনিমাম তার ইন্টেলিজেন্স অ্যাপটিটিউড থাকলে তাকে কিন্তু এইখানকার যেরকমভাবে আমাকে জয়েন্ট দিয়ে চান্স পাওয়াটা ইজ ভেরি ডিফিকাল্ট। মানে সেক্ষেত্রে হয়তো খুব কম ছেলেগুলোই চান্স পাচ্ছে ইন্ডিয়াতে যারা মেডিকেল পড়াশোনা করছে। বাট যখনই তার কাছে এই অপশনটা আসছে না, এবার প্রাইভেট কলেজে ডোনেশনসের ব্যাপার আছে, সেই ডোনেশন দিয়ে কিন্তু ভর্তি হচ্ছে। এটা আমার কথা নয়, বিশিষ্ট যারা মানে ডাক্তারবাবুরা রয়েছেন তারাই বলছেন যে বহু বছর ধরে এই সিস্টেম রয়েছে, যে যেখানে কিন্তু ডোনেশন দিয়েও গভর্নমেন্ট কলেজে বা প্রাইভেট কলেজে পাওয়া যায়। এবং রিসেন্টলি নিটের যে স্ক্যামের ব্যাপারটা চলে এসেছিলো, বা সব কিছুতে কিন্তু বোঝা যাচ্ছে। এবং সেটা লিভিং দ্যাট থিং অ্যাপার্ট, এই যে আমি অনেক স্টেট আছে, ব্যাঙ্গালোর আছে, অনেক জায়গাতে আছে যেখানে কিন্তু মেডিকেল পড়ার জন্য লোকেরা প্রাইভেটে কিন্তু অ্যাডমিশন হয়ে যায়, এবং তার জন্য অনেক এজেন্সি, মানে অনেক কিন্তু অ্যাডমিশন কাউন্সিলার আছেন, অনেক অর্গানাইজেশনস রয়েছেন যারা কিন্তু কাউন্সিলিং করছে, ফোন করছে যে তুমি ইন্টারেস্টেড ছিলে আমাদের ওয়েবসাইটে, তুমি ইন্টারেস্টেড ফর মেডিকেল পড়াশোনা করার জন্য, তোমার 30-40 লাখ টাকা আছে, তুমি কিন্তু পড়তে পারো, তুমি কিন্তু এই টাকাটা যদি দিতে পারো তুমি পড়তে পারো। তো সেক্ষেত্রে অনেকের কাছে অ্যাফোর্ড করার হয়তো অবস্থা রয়েছে, বা অনেকে সেই টাকাটা প্যারেন্টসের থেকে, বাড়ির থেকে পেয়ে যাচ্ছে, তাদের কাছে সেই টাকাটা রয়েছে বলে সেই জায়গা থেকে, মানে যেমন ইউক্রেনে গিয়ে পড়ে আসা, রাশিয়াতে গিয়ে পড়ে আসা, সেগুলোও রয়েছে। এবং সেই জায়গা থেকে হওয়ার পরে কিন্তু এখানে এসে পরীক্ষা দিয়ে ক্লিয়ার করতে পারলে কিন্তু ইউ আর আর ডক্টর অলসো। অ্যাট দ্য সেম টাইম যারা গভর্নমেন্ট কলেজেস থেকে জয়েন্ট দিয়ে পড়াশোনা করে পাস করে, তারাও যেমন ডক্টর, উনিও সেরকম ডাক্তার। তো সেই জায়গা থেকে ডক্টরসদের যে বাল্ক যে একটা মানে পুল তৈরি হচ্ছে, এবং সেই জায়গা থেকে কিন্তু একটা স্যাচুরেশন আসার জায়গা খুবই রয়েছে। এবং তার সাথে সাথে সিনারিওজ আর লাইক গভর্নমেন্ট কিন্তু
এট প্রেজেন্ট মানে আগে যে এরমভাবে হয়তো ওয়েস্ট বেঙ্গলে যেরমভাবে প্রতি বছর গভর্নমেন্ট হসপিটালে ডক্টরের রিক্রুটমেন্ট হতো, এখন গভর্নমেন্টেরও অনেক ফিনান্সিয়াল মানে বার্ডেন আছে, অনেক কিছু হিন্ড্রেন্সেস আছে, অনেক ইস্যুস আছে, এবং সেগুলো তো থাকেই। এবং সেই জায়গা থেকে হয়তো সেই প্রসপেক্টটা কিছুদিন বাদে কীভাবে কী হবে। এবং এখন এটাও শোনা যাচ্ছে যে লাস্ট হয়তো এই 2-3 বছর অ্যাডমিশন হয়ে যারা বেরোবে তাদের কাছে প্রসপেক্টটা খুব ভালো থাকবে। আফটার দ্যাট যে প্রসপেক্টটা কীভাবে কী থাকবে না থাকবে সেটাও কিন্তু একটা ডাউটফুল জায়গাতে চলে যাওয়ার জায়গা হতে পারে। তো সেই জায়গা থেকে চান্স পাওয়া ডিফিকাল্ট, এবং প্রাইভেটে পড়ানো মেডিকেল ইজ হিউজ হিউজ কস্টলি। মানে একটা ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে আজকের দিনেও লোকে ভাবে যে আমি 5 লাখ টাকা 6 লাখ টাকা অ্যারেঞ্জ করলে হয়তো ইঞ্জিনিয়ারিং পড়ে নিতে পারবো, তারপরে আমার কাছে অপশানস আসবে আসবে না সেটাও একটা যেমন ডাউটফুল সিনারিও। বাট একটা মেডিকেল পড়ানো তো ইজ নট অ্যাফোর্ডেবল ফর মেনি অফ আস, লাইক আমাদের সাধারণ ঘরের লোকজন বলতে 30-40 লাখ টাকা দিয়ে কাউকে মানে একটা দিয়ে পড়াশোনার জন্যই এই ফিজটা দেওয়া, তারপরে তো তার 4-6-8 বছরের পড়াশোনার যে খরচা, মানে নিজের সার্ভাইভাল, নিজের আদার্স খরচা তো রয়েছে। সেই জায়গা থেকে চিন্তা ভাবনা করে ক্যারিয়ার কাউন্সিলিংয়ের ভিডিওটা আমি তৈরি করছিলাম। তো সেই কনসেপ্ট দুটো আমি ক্যারিয়ারের স্ট্রিম নিয়ে আমি বললাম যে তাদের যে কী রিকোয়ারমেন্ট, মানে আগে কি পজিশনস ছিল এবং এখন কি পজিশনে এসেছে, এবং অ্যাট প্রেজেন্ট কত ভাবে কি কি প্রফেশন, কি কি ক্যারিয়ার আরও চুজ করা যেতে পারে, এবং সেই ক্যারিয়ার চুজ করার অপশানসগুলোকে আমি নেক্সট ভিডিওতে এক একটা করে ধরবো, যাতে কিনা ক্যারিয়ার কাউন্সিলিংয়ের এই ভিডিওগুলো যদি শুনলে যে আমার আইডিয়াসগুলো যদি কারোর মনে হয় যে রাইট, এবং কি কি আমরা জানি যে অনেক অনেক ক্যারিয়ার অপশানস রয়েছে, বাট ফ্রম দ্য স্টার্টিং লাইক 6-7 বছর মানে বয়স হয়ে যাওয়ার পরে যারা এখন সিরিয়াস হচ্ছে, বাচ্চা কাচ্চাকে ভর্তি করছেন ভালো স্কুলে, এবং তারপরে তারা চিন্তা ভাবনা করছেন যে এই লাইনে পড়াশোনা করে এই লাইনে যদি যাওয়া যায়, তো যখন সে 10-12 বছর 14 বছর হচ্ছে, তার কাছে যখন আরও সিনিয়র পজিশনে সে যখন পড়াশোনার মধ্যে ঢুকছে, যে এবার হাই স্কুলে যাবে এবং তারপরে গ্র্যাজুয়েশন করবে, যেটাই নিয়ে পড়াশোনা করবে, তো তখন থেকে যদি চিন্তা ভাবনাটা রাখা যায় পাইপলাইনে, যে এইভাবে চিন্তা ভাবনা করে আমি এই স্ট্রিমেও ভাবতে পারি, এই স্ট্রিমেও ভাবতে পারি, বা যে প্রফেশন আমার যে মানে স্টুডেন্টসের যে ন্যাকটা যেটা হচ্ছে বা তার যেটা পোটেনশিয়াল হচ্ছে, সেই পোটেনশিয়ালটাকে যদি আগে থেকে আমি গেজ করতে পারি, এবং সেক্ষেত্রে যদি সেই পোটেনশিয়ালটাকে আমি নার্চার করতে পারি, তো সেই নার্চার করার জায়গা থেকে কিন্তু অনেকটাই অনেক কিছু মানে পুরো জিনিসটাই চেঞ্জ হয়ে যেতে পারে। মানে তো সেই সময় অ্যাক্ট করা এবং তারপরে 10 বছর বাদে চিন্তা ভাবনা করা, রিপেন্ড করার মধ্যে কিন্তু অনেকটাই একটা ডিফারেন্স থেকেই থাকে। তো নেক্সট ভিডিওতে আরও ডিটেলসে অন্যান্য স্ট্রিমস নিয়ে আলোচনা করব, এবং আপাতত ভিডিওটা এখানেই এন্ড করছি। তো হোপফুলি ভিডিওটা হেল্পফুল মনে হবে সকলেরই, এবং ডেফিনেটলি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, এবং যারা দেখছো তারাও করবে, এবং সাবস্ক্রাইব করা, লাইক করা, এবং যাতে কিনা আরও বেশি এনকারেজমেন্ট আসে ভিডিওস করার জন্য, এবং এডুকেশনাল কন্টেন্টও থাকবে, অন্যান্য কন্টেন্ট নিয়েও ভিডিও করব। সো দ্যাটস ইট ফর দ্য টাইম বিং। বাই বাই এভরিওয়ান, টেক কেয়ার অ্যান্ড হ্যাভ আ গ্রেট ডে।